লেখিকা বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর অধুনা বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার জমিদার ছিলেন। তার মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার দুই বোন করিমুন্নেসা ও হুমায়রা, আর তিন ভাই যাদের একজন শৈশবে মারা যায়। বেগম রোকেয়ার পিতা আবু আলী হায়দার আরবি, উর্দু, ফার্সি, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। রোকেয়ার বড় দু ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ ও খলিলুর রহমান আবু জায়গাম ছিলেন বিদ্যানুরাগী। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়ন করে তারা আধুনিক মনস্ক হয়ে ওঠেন। রোকেয়ার বড় বোন করিমুন্নেসাও ছিলেন বিদ্যোৎসাহী ও সাহিত্যানুরাগী। বেগম রোকেয়ার শিক্ষালাভ, সাহিত্যচর্চা এবং সামগ্রিক মূল্যবোধ গঠনে বড় দু ভাই ও বোন করিমুন্নেসার যথেষ্ট অবদান ছিল। তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েদের গৃহের অর্গলমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। 5 বছর বয়সে মায়ের সঙ্গে কলকাতায় বসবাস করার সময় একজন মেম শিক্ষয়িত্রীর কাছে তিনি কিছুদিন লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সমাজ ও আত্মীয় স্বজনদের ভ্রুকুটির জন্য তাও বন্ধ করে দিতে হয়। তবু রোকেয়া দমে যাননি। বড় ভাই বোনদের সমর্থন ও সহায়তায় তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং আরবি ভাষা আয়ত্ত করেন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার একটি ছোট গল্প পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে তার প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। সবাই তার রচনা পছন্দ করে, তিনি সাহিত্যিক হিসাবে পরিচিত হয়ে ওঠেন। 1898 সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাকাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তদুপরি সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। উদার ও মুক্ত মনের অধিকারী স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পান এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্য চর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণায়। তবে রোকেয়ার বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি। 1909 সালের 3 মে সাকাওয়াত হোসেন মারা যান। ইতপূর্বে তাদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অকালেই মারা যায়। 1902 সালে পিপাসা নামের একটি বাংলা গল্প লিখে সাহিত্য জগতে তার অবদান রাখা শুরু হয়। এরপর একে একে লিখে ফেলেন মতিচুরের প্রবন্ধগুলো এবং সুলতানার স্বপ্নয়ের মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ রোকেয়া শিক্ষা অর্থাৎ নারী শিক্ষা বিস্তারে ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালের 1 অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে 5টি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন, কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। 1911 সালের 16 মার্চ কলকাতায় 13 নং ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1916 সালের মধ্যে ছাত্রীর সংখ্যা 100 পেরিয়ে যায়। স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। 1916 সালে তিনি মুসলিম নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিয়ানে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সভায় তার বক্তব্য তুলে ধরেন। 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। রোকেয়ার তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচুর প্রবন্ধ সংগ্রহের প্রথম ও দ্বিতীয় খণ্ডে। সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী ইত্যাদি তার সৃজনশীল রচনা। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইল ফলক ধরা হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রূপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন। শিক্ষা আর
পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না তা বলেছেন তিনি। রোকেয়া অলংকারকে দাসত্বের প্রতীক বিবেচনা করেছেন এবং নারীদের অলংকার ত্যাগ করে আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে আর্থরাজনৈতিক স্বাধীনতা অর্জনে সচেষ্ট হতে আহ্বান জানিয়েছেন। 1932 সালের 9ই ডিসেম্বর বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন। সে সময় তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। তার কবর উত্তর কলকাতার সোদপুরে অবস্থিত, যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন। হিমালয় দর্শন রচনাংশটিকে আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা 3টি ভাগে বিভক্ত করে নেব। প্রথম ভাগ হিমালয়ের বর্ণনা। রচনাংশের প্রথমে আমরা জানতে পারি যে লেখিকা দার্জিলিং চলেছেন। এই গদ্যটি যখন লেখা হয়েছে তখন ভারতীয় রেল এতটা উন্নত ছিল না এবং ভারতের বিভিন্ন অংশের রেলপথ আলাদা আলাদা কোম্পানি দ্বারা পরিচালিত হতো। তৎকালীন সময়ে হুগলি নদীর পূর্ব দিকের বিস্তীর্ণ অংশ, অধুনা বাংলাদেশ, আসাম, উত্তর পূর্বের রাজ্য ইত্যাদি পরিচালিত হতো ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দ্বারা এবং হুগলি নদীর পশ্চিম অংশ, অধুনা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি পরিচালিত হতো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা। বলাই বাহুল্য, এরা আলাদা আলাদা ধরনের রেল চালাতো। লেখিকা বলেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় ইস্টার্ন বেঙ্গলের রেলগাড়িগুলি অপেক্ষাকৃত ছোট হতো। এছাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি যে রেলপথ ছিল তা পরিচালিত হতো হিমালয়ান রেলওয়ে দ্বারা। প্রসঙ্গত উল্লেখ্য যে অন্য 2 রেল কোম্পানি বর্তমানে অবলুপ্ত হলেও এই হিমালয়ান রেলওয়ে, যেটি ভারতীয় রেলওয়ের একটি বিভাগ, অস্তিত্ব আছে এবং বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্গত। লেখিকা এই হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে চড়ে পাহাড়ে উঠছেন। পাহাড়ের আঁকিবুকি রাস্তা চিরে মেঘের মধ্য দিয়ে কটাকট শব্দ করতে করতে রেলগাড়ি এগিয়ে চলেছে। পথের 2 ধারের মনোরম দৃশ্য লেখিকার মন ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ের চূড়ো, নিচে নেমে যাওয়া উপত্যকার পাশাপাশি চারপাশের লতা, ঘাসপাতা ইত্যাদিও লেখিকার মনোরম লাগছে। এদের মধ্যে লেখিকার বিশেষভাবে মনোগ্রাহী হয়েছে পাহাড়ি ঝর্ণা বা জলপ্রপাত। তার নিজের ভাষায় জলপ্রপাতের সৌন্দর্য বর্ণনাতীত। যান্ত্রিক কারণে রেলগাড়িটি একটি বড় ঝর্ণার সামনে দাঁড়ালে লেখিকা প্রাণ ভরে ঝর্ণার সৌন্দর্য পান করার সৌভাগ্য হয়। ধীরে ধীরে রেল তার গন্তব্য কার্শিয়াং পৌঁছায়। এখানে লেখিকার পরিবারের সঙ্গে একটি মজার ঘটনা ঘটে। তাদের জিনিসপত্র ভুলবশত কার্শিয়াংয়ের পরিবর্তে ভুল করে দার্জিলিং পৌঁছে যায়। যদিও সেই সকল জিনিসপত্র সন্ধ্যার ট্রেনে আবার ফিরে আসে, তবুও কিছু সময়ের জন্য লেখিকার পরিবার গৃহসুখ থেকে বঞ্চিত হন। লেখিকা যে সময় হিমালয় দর্শনে গেছেন সে সময় আবহাওয়া বড়ই মনোরম এবং পাহাড়ের বায়ু পরিষ্কার ও হালকা। লেখিকা এই সময়টিকে পার্বত্য বসন্তকাল বলে উল্লেখ করেছেন, কারণ এই সময়ে শীতের আধিক্য যেমন নেই তেমনি গ্রীষ্মের জুলুমও অনুপস্থিত। যাদের পাহাড়ে যাবার সৌভাগ্য হয়েছে তারা লেখিকার মনের উপলব্ধি সহজেই বুঝতে পারবে। যে কোনো পাহাড়ি অঞ্চলেই চলমান মেঘেদের ভ্রমণ দেখা একটি অসাধারণ অনুভূতি। এবার সেই মেঘেদের ভ্রমণের সাথে সাথে যদি আকাশের সূর্যাস্তের রং, যাকে লেখিকা তরল স্বর্ণের সঙ্গে তুলনা করেছেন, যোগ হয় তাহলে তার সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। তাই লেখিকা বলেছেন, প্রতিদিন সূর্যাস্ত ও মেঘেদের শোভা দেখতে দেখতে তার অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। পাহাড়ে যেন সব কিছুই সুন্দর। সামান্য ঢেকি তরু, যা কিনা লেখিকা এক প্রকার ক্ষুদ্র গুল্ম বলে ভাবতেন, এই সামান্য গুল্মকে যখন 20-25 ফুট উচ্চ তরুভর হিসাবে তিনি দেখেন তখন তার মনে বিস্ময়ে ভরে যায়। এই রচনাংশের দ্বিতীয় ভাগ নারী স্বাবলম্বিতা। লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ভালু। ভালু ছিল সাধারণ একজন ভুটিয়া মহিলা, কিন্তু এক সাধারণ পাহাড়ি মহিলা যখন রক্তখেকো যোগকে বিন্দুমাত্র ভয় না পায়, আবার সংকীর্ণ আসমান পথে বোঝা নিয়ে অবলীলাক্রমে উঠে যায়, তখন তার সাহস দেখে লেখিকা রোমাঞ্চিত হন। শুধু তাই নয়, পাহাড়ে মহিলারা যে শুধু সাহসী তা কিন্তু নয়, তারা রাস্তা তৈরি করার মতো পরিশ্রম সাপেক্ষ কাজেও পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। মহিলা জাতিকে যারা দুর্বল, অবলা বলে মনে করেন, লেখিকা সেই সকল মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চান যে এই পরিশ্রমী মহিলাদেরও কি তারা দুর্বল মনে করেন কি?
আবার ভুটিয়ানি যারা নিজেদের পাহাড়নি বলে পরিচয় দেন, তারা যে শুধু পরিশ্রমী তা নয়, এরা সত্যবাদীও বটে। তবে এই ভুটিয়ানিদের মতে আজকাল নিচেকা আদমি অর্থাৎ সমতল থেকে আসা মানুষদের সঙ্গদোষে তাদের সত্য কথা বলার সদ্গুণ হারিয়ে যাচ্ছে। এই রচনাংশের তৃতীয় ভাগ সৌন্দর্য দর্শন। লেখিকা পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। এর আগে তার সাগর প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হলেও পাহাড় তিনি জীবনে প্রথমবার দেখছেন, এবং যতই দেখছেন ততই তার সৃষ্টিকর্তার প্রতি ভক্তি বেড়ে চলেছে। লেখিকা যেন এক পিপাসিত মানুষ, যার দর্শন পিপাসা ক্রমবর্ধমান। তার আফসোস হয় এই ভেবে যে তার মাত্র দুটি চোখ এবং দেখার ক্ষমতা সীমাবদ্ধ, অথচ দ্রষ্টব্যের সংখ্যা কি বিপুল। লেখিকা পাহাড়ের দিকে তাকালে ঝর্ণা বলে আমাকে দেখ, ঝর্ণার দিকে তাকালে পাহাড়চূড়ো বলে আমায় দেখ। দ্রষ্টব্যের সৌন্দর্যে অবেশিত লেখিকার হঠাৎ স্রষ্টার কথা মনে হয়। মহাশিল্পী এমন চমৎকার চিত্র অঙ্কন করতে পারেন, তার নৈপুণ্য কল্পনাতীত। তিনি ভাবেন যে আমাদের চোখে হিমালয় কি বিপুল, কিন্তু যিনি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার কাছে হিমালয় একটি বালুকণার থেকেও ক্ষুদ্র। মন্ত্র অথবা প্রার্থনার ব্যবহার প্রায় সকল প্রকার সংস্কারে লক্ষ্য করা যায়, কিন্তু সেই প্রার্থনার মাধ্যমে আমরা যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করি তা অধিকাংশ সময়েই আবেগহীন হয়। লেখিকা বলেছেন, যার সৃষ্টি এত সুন্দর তাকে উপাসনা করার সময়ে মন, মস্তিষ্ক, প্রাণ সব কিছু নিয়ে উপাসনা করলে তবেই প্রাণ তৃপ্ত হয়। তাই প্রকৃতির কাছে এলে, প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করলে মন আপনা থেকেই ঈশ্বরের জয়ধ্বনি করে ওঠে। আলাদা করে ঈশ্বরের প্রার্থনার প্রয়োজন হয় না। আপাত দৃষ্টিতে হিমালয় দর্শন গদ্যাংশটিকে একটি নিছক ভ্রমণ বৃত্তান্ত বলে মনে হলেও এটি একটি গতানুগতিক ভ্রমণ কাহিনী হিসাবে সীমাবদ্ধ নয়। এই গদ্যাংশে লেখিকা বেগম রোকেয়া স্বয়ং হলেন প্রধান চরিত্র। তাই গদ্যাংশটিকে ভালোভাবে বুঝতে গেলে লেখিকা চরিত্রের কয়েকটি দিক আমাদের ফিরে দেখতে হবে। লেখিকা পরিচিতি অংশে আমরা জেনেছি যে বেগম রোকেয়া ছিলেন বাংলার একজন অগ্রগণ্য নারী সংস্কারক এবং তিনি ছিলেন একজন প্রকৃত জ্ঞান পিপাসু। তার জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা ছিল অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। তার এই দুই সত্তার সংমিশ্রণ আমরা হিমালয় দর্শক শীর্ষক রচনাংশটির মধ্যে খুঁজে পাই। প্রথম অংশে যেখানে তিনি হিমালয়ের রাস্তা ও অতুলনীয় পরিবেশের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে আমরা খুঁজে পাই লেখিকার জ্ঞান আহরণের তীব্র আকাঙ্ক্ষার চিত্র। একজন তৃষ্ণার্ত পথিকের যেমন এক কাপ জলে তৃষ্ণা নিবারণ হয় না, ঠিক তেমনভাবে একজন প্রকৃত জ্ঞান পিপাসু মানুষের জ্ঞানের তৃষ্ণা সহজে মেটে না। জ্ঞানের ভাড়ার যতই বৃদ্ধি পাক না কেন, জ্ঞান প্রাপ্তির ইচ্ছা ক্রমশ বাড়তেই থাকে। হিমালয়ের বর্ণনাতীত সৌন্দর্যের মধ্যে দিয়ে লেখিকা আকণ্ঠ সৌন্দর্য পান করেছেন। এই প্রকৃতির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন তার ঈশ্বর উপলব্ধি। তার দ্বিতীয় সত্তা হলো নারী সমানাধিকার। সাধারণ ভুটিয়া মহিলাদের মধ্যে লেখিকা খুঁজে পান একজন পরিশ্রমী ও সত্যবাদী নারীকে। নারী জাতিকে যারা দুর্বল মনে করেন তাদের সামনে লেখিকা এই মহিলাদের উদাহরণ পেশ করতে চান। এই মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কোনো অংশেই মহিলারা পুরুষদের থেকে কম যান না। তাহলে সমাজ মহিলাদের কেন অবলা মনে করবে? সর্বোপরি বেগম রোকেয়া রচিত গদ্যাংশটি একটি সৌন্দর্যমণ্ডিত সামাজিক প্রেক্ষাপটে রচিত ভ্রমণ কাহিনী, যার মধ্যে লুকিয়ে আছে লেখিকার আধ্যাত্মিক উপলব্ধি। সাহিত্যবস্তুর নামকরণ সাহিত্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ সাহিত্যের মর্মবস্তুর ব্যাখ্যায় নামকরণ অনেক ক্ষেত্রেই সহায়ক সূত্র হিসাবে কাজ করে। লেখক নামকরণের মধ্য দিয়েই সাহিত্যবস্তুর মর্মকথাটি সংক্ষেপিত করেন। কথা সাহিত্যে নানা দিক থেকে নামকরণ করা হয়ে থাকে। গল্প ঘটনা প্রধান হলে মূল ঘটনা অনুসারে গল্পের নামকরণ হতে পারে। কেন্দ্রীয় চরিত্রের নামেও গল্পের নামকরণের দৃষ্টান্ত প্রচুর।
বিষয় যদি ভাব প্রদান হয় তবে সেই ভাবটির দ্যোতক কোনো ব্যঞ্জনাধর্মী নামও অনেক সময় দেওয়া হয়। লেখিকা আলোচ্য রচনাংশটির নামকরণ করেছেন কাহিনীর মূল ভাবের প্রতি লক্ষ্য করে। হিমালয় দর্শন বেগম রোকেয়ার একটি ভ্রমণ বৃত্তান্ত। শিলিগুড়ি স্টেশন থেকে কার্শিয়াং এবং কার্শিয়াংয়ের নিকটবর্তী বেগম রোকেয়ার গন্তব্যস্থল পৌঁছানো এই ভ্রমণ বৃত্তান্তের বিষয়। এই সূত্রে লেখিকার বর্ণনায় উঠে এসেছে যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যাবলী এবং পার্বত্য হিমালয়ের নানা মুহূর্তের নানা সৌন্দর্যের কথা। রচনাটির নাম লেখিকা হিমালয় দর্শন রেখেছেন। হিমালয়কে প্রথম দেখার যে অনুভূতি এই রচনাটিতে প্রকাশ পেয়েছে তা হিমালয় দর্শন এই নামেই সঠিকভাবে ব্যঞ্জিত হয়েছে। তাছাড়া যে শ্রদ্ধেয় তাকে প্রণাম করা হয় তার ক্ষেত্রেই আমরা দর্শন শব্দটি ব্যবহার করি। এই রচনায় লেখিকা শুধু হিমালয়ের শোভাকে দুচোখ ভরে দেখেছেন তাই নয়, সেই সঙ্গে হিমালয়ের নেপথ্যচারী শিল্পী স্বয়ং ঈশ্বরকেও অনুভব করেছেন। অর্থাৎ এই রচনাংশটি শুধু একটি ভ্রমণ বৃত্তান্ত হিসাবেই থেমে থাকেনি, তিনি এই হিমালয়ের প্রাকৃতিক মনোরম দৃশ্য আকণ্ঠ পান করেছেন হিমালয়ের এই মনোরম দৃশ্যাবলী। তাই এই রচনাংশটির নামকরণ হিমালয় দর্শন হিসাবে যথাযথ এবং সার্থক হয়েছে।